একটপিক প্রেগনেন্সি একটা বহু রিকোয়েস্টের ভিডিও। একটপিক প্রেগনেন্সির নামটা শুনতে যতটা সুন্দর, এই রকম প্রেগনেন্সি কিন্তু একেবারেই অভিপ্রেত নয়। যখনই কারোর সাথে একটপিক প্রেগনেন্সি হয় তারাই জানে যে কি হতে চলেছে তাদের সাথে। এবং এই একটপিক প্রেগনেন্সিকে যদি ঠিক সময়ে ডায়াগনোসিস না করা যায়, যদি মিস হয় কোনো রকমে, তাহলে যে মেয়েটির মধ্যে একটপিক প্রেগনেন্সি এসছে তার কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। কিন্তু আজকের ভিডিওর পরে যারা এই ভিডিও দেখবেন, আমার মনে হয় তাদের আর কোনো কনফিউশন থাকবে না যে একটপিক প্রেগনেন্সি ব্যাপারটা হলে কিভাবে বুঝবো যে একটপিক প্রেগনেন্সি হয়েছে কি হয়নি, যাতে তাড়াতাড়ি সে ডাক্তারখানায় যেতে পারে। আজকের ভিডিওতে আমরা খুব ক্লিয়ারলি, যেভাবে প্রতি ভিডিওতে বলি, আমরা প্রথমে বুঝবো যে একটপিক প্রেগনেন্সি জিনিসটা কি, কেন হঠাৎ করে একটা প্রেগনেন্সি একটপিক হয়ে গেল। 3 নম্বর, যে কিভাবে আমি বুঝবো যে আমার প্রেগনেন্সিটা একটপিক কিনা, এবং তারপরে আমি কি করব, বা আমি খুব বেসিক আউটলাইনে বলবো যে আপনার সাথে কি ট্রিটমেন্ট করা হবে এবং তার কি আউটকাম। এই সমস্ত জিনিসকে আমরা কভার করব। তো তাহলে শুরু করা যাক আজকের ডক্টর লুজারের নতুন শো একটপিক প্রেগনেন্সি। তাহলে একটপিক প্রেগনেন্সি জিনিসটা কি? তার মানে একটা প্রেগনেন্সি যেটা নর্মাল নয়, যেটা একটপিক। তাহলে আমাকে ছোট্ট করে একটু বুঝতে হবে যে নর্মাল প্রেগনেন্সিটা কি। তাহলে এইটা হচ্ছে মেয়েদের জরায়ু, এবং জরায়ুর দুদিকে এরকম দুখানা ফ্যালোপিয়ান টিউব থাকে, দুদিকে এরকম দুখানা ফ্যালোপিয়ান টিউব থাকে, এবং এইটা হচ্ছে মেয়েদের জরায়ু। ঠিক আছে, জরায়ুর একদম ভিতরের যে একটা লেয়ার, একদম ভিতরের যে লেয়ার, সেই লেয়ারটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম জিনিসটা কি? এইটা যে মেয়েদের জরায়ু, সেই জরায়ুর যেটা সব থেকে ভিতরের লেয়ার, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এবং দুদিকে এটা কি বেরিয়ে রয়েছে জরায়ু থেকে? এই দুটো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে এইগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এইবার কি হয়, এই জরায়ুর দুটো দিকে কি রয়েছে? এই জরায়ুর দুটো দিকে দুখানা ডিম্বাশয় রয়েছে, দুখানা এরকম ডিম্বাশয় রয়েছে, যাকে আমরা ওভারি বলি বা ডিম্বাশয় বলি। এইবার কি হয়, প্রতি মাসিক চক্রে, একটি মেয়ের প্রতি মাসিক চক্রে একটি করে ডিম্বাণু, যে কোনো একটা ডিম্বাশয় থেকে, যে কোনো একটা ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু এই ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে। মোটামুটি ওই পিরিয়ডদের 14 নম্বর দিনে বেরিয়ে আসে, অ্যাভারেজ বলছি, সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। এবং এইটাই ফ্যালোপিয়ান টিউবের এই যে ফোলা অংশটা, এই ফোলা অংশটা এসে শুক্রাণুর জন্য ওয়েট করে। তো যদি শুক্রাণু সেই মাসে আসে, অর্থাৎ যদি যৌন মিলন হয়, যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এবং যদি শুক্রাণু আসে, তাহলে খুব ভালো কথা, শুক্রাণু এবং ডিম্বাণুর এখানে মিলন হয়, এবং শুক্রাণু ডিম্বাণুর মিলনে তৈরি হয় হচ্ছে এখানে জাইগোট। এবং জাইগোটই হচ্ছে প্রথম কোষ, অর্থাৎ আমাদের এই যে গোটা শরীরটা দাঁড়িয়ে রয়েছে, সেটা শুরু হয়েছিল যে একটা কোষ দিয়ে, সেটাই হচ্ছে জাইগোট, যেটা ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনে তৈরি হয়েছিল। এরপরে এই জাইগোটটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং এই ফ্যালোপিয়ান টিউবের ভিতর দিয়ে ঢুকে এটা এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ওপরে গিয়ে বসে যায়, এবং এখানেই আলটিমেটলি বাচ্চাটা বড় হয়। তাহলে এটাই হচ্ছে একটা নর্মাল প্রেগনেন্সির গল্প, যেখানে ফ্যালোপিয়ান টিউবের একটা ফোলা অংশ, যেটাকে আমরা বলি অ্যাম্পুলা, অ্যাম্পুলা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের একটা ফোলা অংশ, যেখানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়, এবং তারপরে জাইগোট তৈরি হয়, এবং সেই জাইগোটটা আস্তে আস্তে বড় হতে হতে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ভিতরের দিকে ঢোকে, এই এন্ডোমেট্রিয়ামের ওপর গিয়ে বসে যায়, এবং এন্ডোমেট্রিয়ামের ওপরেই বাচ্চাটা বড় হতে থাকে। এইটা হচ্ছে একটা নর্মাল প্রেগনেন্সি। স্বাভাবিক প্রেগনেন্সিতে একটি বাচ্চা জরায়ুর মধ্যে বড় হচ্ছে, তার কারণ এই ভ্রূণটা গিয়ে এই জরায়ুর এন্ডোমেট্রিয়াল লেয়ারের ওপর বসে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল প্রেগনেন্সির গল্প। বাট এটা তো নর্মাল নয়, এটা তো স্বাভাবিক নয়, এটা হচ্ছে একটপিক। এখানে কি হয়, এখানে যে জিনিসটা হয়, এখানেও সিমিলার, এরকম জরায়ু আছে, ফ্যালোপিয়ান টিউব আছে, সবই রয়েছে, কোনো অসুবিধা নেই। আমি আর পুরো দিকটা দেখাচ্ছি না, একটা দিকই দেখাচ্ছি। এখানে এরকম ডিম্বাশয় আছে, এবং এখানেও এই মেয়েটিরও ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরিয়ে এসছে, এই অ্যাম্পুলাতে শুক্রাণুর জন্য ওয়েট করেছে, শুক্রাণু এসছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে, খুব ভালো কথা, এবং তৈরি হয়েছে জাইগোট। কিন্তু এই যে জাইগোটটা আলটিমেটলি এটা বৃদ্ধি পায়, এবং এটা নর্মালি ভিতরের দিকে ঢুকে গিয়ে এন্ডোমেট্রিয়ামের উপর বসার কথা, যেটা নর্মালি হয়, এখানে এটা হয় না। অর্থাৎ এই যে জাইগোটটা তৈরি হলো, এইটা এইবার এন্ডোমেট্রিয়ামের উপর না বসে, জরায়ুর মধ্যে না গিয়ে যখন অন্য কোথাও বসে যায়, এবং সেখানেই বাচ্চা বড় হতে শুরু হয়, সেই জিনিসটাকেই বলে একটপিক প্রেগনেন্সি। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন সব থেকে কমনলি কোথায় বসে যাবে। হ্যাঁ,
যেখানে তৈরি হয়েছে সেখানেই বসে যাবে। অর্থাৎ অ্যাম্পুলাই হচ্ছে সেই জায়গা যেখানেই হতে পারে এ বসে গেল এবং এখানেই বাচ্চাটা বড় হতে শুরু করলো। তাহলে একটপিক প্রেগনেন্সি মানে কি? যখন অন্য কোনো জায়গায় বাচ্চা বড় হতে শুরু করেছে জরায়ুর মধ্যে না হয়। এবং সব থেকে কমন জায়গা কি? সব থেকে কমন জায়গা হচ্ছে এই অ্যাম্পুলাতেই বাচ্চা বড় হতে শুরু করবে। এছাড়া আর কি কিভাবে হতে পারে, আর কোথায় কোথায় হতে পারে? দেখুন, হতে পারে যেটা একটু ভিতরের দিকে গেছিল, কিন্তু দেখছেন এই জায়গাটা আরো সরু, এই সরু জায়গাটায় আর ভিতরে যেতে পারেনি, এই জায়গাটায় বসে গেছে কিংবা এই জায়গাটাতে বসে গেছে এবং এইখানেই বড় হতে শুরু করলো, কারণ আর ভিতরে যেতে পারলো না। তাহলে জরায়ুর মধ্যে গেল না, ফ্যালোপিয়ান টিউবের একদম শেষ অংশ যেটা একদম সরু সেখানে আটকে গেল। তো এই সরু অংশগুলোর নাম কি? এই অংশটার নাম যেরকম ইসথেমাস এবং তারপরের অংশটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াম। এত কিছু জানতে হবে না, মানে মোট কথায় ফ্যালোপিয়ান টিউবেরই বিভিন্ন জায়গায় এইটা বসে গিয়ে ওইখানেই বাচ্চাটা বড় হতে শুরু করে দিচ্ছে। তাহলে সেটা অ্যাম্পুলা হতে পারে, সেটা ইসথেমাস হতে পারে, কিংবা সেটা ইন্টারস্টিশিয়াম হতে পারে। তিনটের যে কোনো একটা কোথাও হতেই পারে এবং তিনটেই হচ্ছে বেসিক্যালি ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন জায়গায় হয়েছে। তার মানে নর্মালি বাচ্চাটা কোথায় বড় হওয়ার কথা? জরায়ুর মধ্যে বড় হওয়ার কথা, সেটা হচ্ছে না। কোথায় হচ্ছে? ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে। তাই এটা নর্মাল নয়, এটাকেই আমরা বলি একটপিক প্রেগনেন্সি। এবার ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু তার মধ্যে একটা অ্যাম্পুলা, একটা ইসথেমাস, ইন্টারস্টিশিয়াম, মানে মোট কথা ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন জায়গায় হয়েছে। শুধু কি তাই না, আরো হতে পারে। কিরকম? ধরুন এই যে জাইগোটটা তৈরি হলো, অনেক সময় কি হয়, এটা এদিক দিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে ডিম্বাশয়ের ওপর বসে ডিম্বাশয়ের ওপর বড় হতে শুরু করলো, এটাও হতে পারে। তার মানে ফ্যালোপিয়ান টিউবে একটপিক প্রেগন্যান্সি হতে পারে। এছাড়া ডিম্বাশয়ের ওপরেও বাচ্চা বড় হতে শুরু হতে পারে। ইভেন এইখান থেকে বেরিয়ে পেটের অন্যান্য অংশে জুড়ে গেল এবং পেটের অন্যান্য জায়গায় লেগে বাচ্চা বড় হতে শুরু করলো। অর্থাৎ পেটের অন্যান্য অংশে বাচ্চা বড় হতে শুরু করলো। তাহলে একটপিক প্রেগন্যান্সি মানে যখন একটি বাচ্চা জরায়ুর মধ্যে বড় না হয়ে ফ্যালোপিয়ান টিউব কিংবা ডিম্বাশয় কিংবা পেটের কোনো অন্যান্য অংশে বড় হচ্ছে, তখন সেটাকে আমি বলি একটপিক প্রেগন্যান্সি। তাহলে কি একটপিক প্রেগন্যান্সি বোঝা গেল। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, কেন একটি মেয়ের হঠাৎ করে একটপিক প্রেগন্যান্সি হবে বা কোন জিনিসগুলো তাকে মাথায় রাখতে হবে? যদি তার সেই জিনিসগুলো থাকে তাহলে তার কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমার কিন্তু একটপিক প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো কি? অর্থাৎ রিস্ক কি কি, রিস্কগুলো কি কি, রিস্ক অফ একটপিক প্রেগন্যান্সি কি কি। দেখুন, বুঝতেই পারছেন সব থেকে কমনলি একটপিক প্রেগন্যান্সি হয় ফ্যালোপিয়ান টিউবে। যেখানে তৈরি হলো ওখানেই বসে গেল বা ভিতরে যেতে গেল, ওই সরু জায়গাটা আটকে গেল, মোটা কথা ফ্যালোপিয়ান টিউব। ডিম্বাশয় কিংবা পেটের মধ্যে ওটা অতটা কমন নয়, ফ্যালোপিয়ান টিউবই হচ্ছে সব থেকে কমন। কেন হচ্ছে? তার মানে স্বাভাবিকভাবে ফ্যালোপিয়ান টিউবের কোনো একটা সমস্যা আছে। হতে পারে ফ্যালোপিয়ান টিউবে কোনো একটা ইনফেকশন আছে, ফ্যালোপিয়ান টিউবের কোনো একটা ইনফেকশন আছে, বারবার ইনফেকশন হয়। কাদের ইনফেকশন খুব কমনলি হয়? যাদের কোনো রকম ইনফেকশন আছে, মানে যেটাকে আমরা বলি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ কিংবা কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন হয়েছে, যার জন্য আমার যে ফ্যালোপিয়ান টিউব সেগুলো ইনফেক্টেড। যখনই ইনফেকশন হয় তখনই জায়গাগুলো সরু হয়ে যায় এবং তখনই কিন্তু একটপিক প্রেগন্যান্সির চান্স বেড়ে যায়। কারণ যত সরু হয়ে যাবে ইনফেকশনের জন্য তত ভিতরের দিকে যাবে না, এবং যত ভিতরের দিকে কম যাবে তত ওখানেই বসে যাবে এবং ওখানেই বাচ্চা বড় হতে শুরু করবে। তার মানে ইনফেকশন। এবার ইনফেকশন কাদের বেশি হয়? অবভিয়াসলি যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে। তাই যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, তাদের অনেকগুলো সঙ্গী রয়েছে, অনেক পুরুষ সঙ্গী রয়েছে, তাদের কিন্তু সম্ভাবনা থাকে ইনফেকশন, এবং ইনফেকশন মানে একটপিক প্রেগন্যান্সি। এর বাইরে যাদের অলরেডি একবার একটপিক হয়েছে, যাদের অলরেডি একটপিক একবার হয়ে গেছে, তাদেরও কিন্তু আর একবার একটপিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এর বাইরে যদি ধরুন ফ্যালোপিয়ান টিউবের ওপর কোনো অপারেশন হয়েছে, কোনো সার্জারি করা হয়েছে, কোনো কাটাকুটি করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে যদি অপারেশন করা হয় তাহলে সেই জায়গাটা গড়বড় থাকবে, বাচ্চা সেখানেই বড় হতে শুরু করবে। তাহলে ফ্যালোপিয়ান টিউবের কোনো সার্জারি যদি হয়ে থাকে, অপারেশন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে হতে পারে। তাহলে এগুলো ছাড়াও আছে, সিগারেট খাওয়া রয়েছে, বিভিন্ন রকম কারণ রয়েছে, তবে এগুলো হচ্ছে কিছু মেজর কারণ। যে আগে একটপিক হয়েছে, ফ্যালোপিয়ান টিউবের ইনফেকশন, ফ্যালোপিয়ান টিউবের কোনো অপারেশন, এবং ইনফেকশন কেন হয় তার খুব কমন একটা কারণ হচ্ছে যার অনেকগুলো পুরুষ সঙ্গী রয়েছে। তাহলে এই জিনিসগুলো যদি কারোর থাকে তাহলে কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে তার প্রেগন্যান্সি কিন্তু হতেই পারে একটপিক হবে। তাহলে একটপিক হলে সে বুঝবে কি করে যে আমার একটপিক হলো? যেটা সব থেকে বড় প্রশ্ন, আমি বারবার বলছি, একটপিক মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। সেই জন্য তাড়াতাড়ি এটাকে ডায়াগনোসিস করা, বোঝা যে হাসপাতালে আমাকে কখন যেতে হবে, যেতেই হবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি বুঝবো কিভাবে
যে আমার একটপিক হয়েছে কি হয়নি। ক্লাসিক্যালি তিনটে জিনিস হয়। দেখুন, মেয়েটি প্রেগনেন্ট তো হয়েছে, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে, বাচ্চা বড় হচ্ছে, হ্যাঁ বাচ্চাটা জরায়ুর মধ্যে বড় না হয় অন্য কোথাও বড়, কিন্তু প্রেগনেন্সি এসছে মানেই তার কিন্তু পিরিয়ডটা বন্ধ হবে, অর্থাৎ তার পিরিয়ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর, তার পেটে কিন্তু একটা অসম্ভব ব্যথা অনুভব হবে, এবং 3 নম্বর, পিরিয়ড যদিও তার বন্ধ হয়ে গেছে এবং সে ইউপিটি করে দেখেছে সেটাও পজিটিভ, কিন্তু তার মাঝে মাঝেই ভ্যাজাইনা থেকে, যোনিপথ থেকে রক্ত বেরোবে, অর্থাৎ তার যোনিপথ থেকে মাঝে মাঝেই রক্ত বেরোবে। তাহলে এই যে ক্লাসিক্যাল 3টে জিনিস, অলরেডি তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সে জানে সে প্রেগনেন্ট, কিন্তু তার সঙ্গে তার অসম্ভব পেটে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে যোনিপথ দিয়ে রক্ত বেরোচ্ছে, তখনই কিন্তু তাকে সাসপেক্ট করতে হবে যে আমার হয়তো একটপিক প্রেগনেন্সি রয়েছে। এবং সেই জন্য আমরা সবসময় বলি, যখনই কেউ একটা ভাবছে যে আমি প্রেগনেন্সি কেন লোকে ভাবে, যখন তার পিরিয়ড বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পিরিয়ড হচ্ছে না, তখনই তো মাথায় স্ট্রাইক করে আমি প্রেগনেন্ট হতে পারি। প্রেগনেন্সি এই জন্য আমি সবসময় বলি বেস্ট টেস্ট সবসময় হচ্ছে আলট্রাসনোগ্রাফি করলে আমরা বুঝতে পারি, পেটের ছবি করলে আমরা বুঝতে পারি, কিন্তু পেটের ছবিটা সবসময় যোনিপথ দিয়ে করা উচিত, যেটাকে আমরা বলি ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি। এই টিভিএস যদি আমরা করি তাহলে কিন্তু মোটামুটি আমরা শিওর হয়ে যাব একটপিক হয়েছে কি হয়নি। তাই যদি এই সিমটম গুলো থাকে যে পিরিয়ড বন্ধ, তার সঙ্গে পেটে ব্যথা, তার সঙ্গে ব্লিডিং হচ্ছে, তার মানে কিন্তু একটপিক প্রেগনেন্সির চান্স বেশি, এবং আপনাকে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে। কেন হাসপাতালে যেতে হবে, ভয়টা কিসের, কেন মৃত্যুর চান্স, সেইটা কি? তার কারণ আমি বললাম যে আপনার কোথায় বাচ্চা বড় হচ্ছে, ডিম্বাশয় বা পেটের অন্যান্য অংশ ছেড়ে দিন, সব থেকে কমনলি কি হয়, ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন অংশ, নয় এই জায়গাটাতে বাচ্চা বড় হচ্ছে, কিংবা নয় এই জায়গাটাতে বাচ্চা বড় হচ্ছে, এই সব জায়গায় যে কোনো একটা জায়গায় বাচ্চা বড় হচ্ছে। ভাবুন, এই বাচ্চা যদি বড় হয় এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, ফ্যালোপিয়ান টিউব তো একটা সরু স্ট্রাকচার, এই ফ্যালোপিয়ান টিউব কিন্তু বাস্ট করে যাবে। অর্থাৎ ভয় যেটা মেনলি সেটা হচ্ছে এই যে ফ্যালোপিয়ান টিউব, সেইটা ফেটে যাওয়ার ভয়, এবং যদি ফেটে যায় একবার সেইটা কিন্তু বিপজ্জনক। তাই একটপিক প্রেগনেন্সির মেন যেটা আমার চিন্তা থাকবে, বা যে কোনো একটা কারোর চিন্তা থাকবে, যে এইটা যেন ফেটে না যায়। টিউব ফাটার আগেই আমাকে এই যেটা এখানে বড় হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, এটা কোনোদিনই বড় হবে না, এর কোনোদিন বাচ্চা জন্মাবে না। তাই ফাটার আগে এইটাকে আমাকে এখান থেকে সরাতে হবে, কারণ ফেটে গেলে তারপরেও আমি ট্রিটমেন্ট করব, আমি অবভিয়াসলি আমি ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু সেটা বিপজ্জনক। কারণ যখন এটা ফেটে যায়, যখন ফ্যালোপিয়ান টিউব বাস্ট করে, তখন পুরো পেটটার মধ্যে রক্ত ভরে যায়, পেশেন্ট শকে চলে যায়, বিপি ফল করে যায়, একটা কেলেঙ্কারি কাণ্ড হয়। তাই আমার লক্ষ্য এটাই থাকবে, যত তাড়াতাড়ি আমার কাছে পেশেন্ট আসবে আমি তাড়াতাড়ি ডায়াগনোসিস করবো যে তার একটপিক রয়েছে। ওই বললাম ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করে আমি দেখে নেবো যে তার ফ্যালোপিয়ান টিউবের মতো বাচ্চা বড় হচ্ছে, আমি বুঝে যাবো একটপিক, এবং আমি তাড়াতাড়ি ওই জিনিসটাকে বার করে আনবো। অর্থাৎ আমার মেন উদ্দেশ্য ডাক্তার হিসাবে এটাই থাকবে যে এই টিউব যেন বাস্ট না করে, কারণ টিউব বাস্ট করা মানে রিস্কি। তাহলে দু রকমই অপশন হতে পারে, একটা হচ্ছে টিউব ফাটেনি, টিউবটা এখনো ফাটেনি, এটা একটা অপশন হতে পারে, অথবা টিউব ফেটে গেছে, দু রকমই হতে পারে। একটা কেউ দেরি করে এলো, আমি এরকম অনেকবার দেখেছি যখন আমার মেডিকেল কলেজে ইন্টার্নশিপ চলছে, এখন তো আর গাইনি নিয়ে চর্চা করা হয় না, বাট আমি আগেও বলেছি এমবিবিএস আমার ফেভারিট সাবজেক্ট গাইনি ছিল, এবং আমি যখন ইন্টার্নশিপও করেছি গাইনিতে আমার সবসময় আমি শেখার চেষ্টা করতাম। তো দুটোই অপশন হতে পারে, টিউব ফাটেনি বা টিউব ফেটে গেছে। তো অনেক পেশেন্ট আমি দেখেছি যে টিউব ফাটা অবস্থাতেই রয়েছে, মানে পেশেন্ট একেবারে সেই পুরো চোখ মুখ উপরের দিকে চলে গেছে, বিপি পাওয়া যাচ্ছে না, এবং আমরা দেখেছি পুরো পেটের মধ্যে রক্তে ভরে গেছে, অর্থাৎ টিউব ফেটে গেছে। টিউব যদি ফেটে যায় তখন মানে বুঝতেই পারছেন তার মানে কি হয়েছে, এই যে ফ্যালোপিয়ান টিউব সেটা ফেটে গেছে, বাস্ট করে গেছে, এটা বাস্ট করে গেছে পুরো। তখন আপনার কাছে একটাই উপায় থাকে আমাদের কাছে, যে এই ফ্যালোপিয়ান টিউবটাকে আমাকে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে, আমার কাছে আর কোনো অপশন নেই। এবং আমাকে অবভিয়াসলি তাকে বাঁচানোর জন্য তাকে রক্ত দিতে হবে, ফ্লুইড দিতে হবে, স্যালাইন দিতে হবে, এবং ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিতে হবে যেহেতু ওটা বাস্ট করে গেছে, যেটাকে আমরা বলি স্যালপিঙ্গেক্টমি, যখন আমরা পুরো ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দিই। এগুলো তো আপনাদের অত বোঝার দরকার নেই, আমি জাস্ট বললাম। যদি না ফাটে তাহলে ভালো, স্টেবল, আমার কিছু করার আছে। তাহলে আমরা এবার দুভাবে ট্রিটমেন্ট করতে পারি। এক, আমরা ওষুধ দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারি। তো বেশ কিছু ওষুধ রয়েছে, যার নাম মিথোট্রিক্সের, জানার দরকার নেই, সেটা অবভিয়াসলি একটা হাসপাতালে ডাক্তারবাবু কত ডোজে কিভাবে অনেকদিন পর পর নিতে হয়। তো ওষুধ দিয়ে আমরা ব্যাপারটাকে ম্যানেজ করি, বাচ্চাটাকে ওখান থেকে বার করে আনি, নষ্ট করে দিই, এবং
সবকিছু নর্মাল হয়ে যায়। তো সেটা একটা ক্রাইটেরিয়া রয়েছে, এরকম না যে সবসময় ওষুধে কাজ হবে। তো ওটা একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া রয়েছে যে কখন আমি ওষুধ দিতে পারবো। আর যদি দেখি ওষুধ দেওয়ার আমার কাছে সুযোগ নেই, তাহলে আমাকে অপারেশন করতে হবে। বাট এই অপারেশনটাতে আমরা ফ্যালোপিয়ান টিউবটাকে পুরোপুরি কেটে দিই না। তার মানে এখানে আমার কি হয়েছে, এই যে আমার ফ্যালোপিয়ান টিউব, তো তাহলে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বাচ্চা বড় হচ্ছে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বাচ্চা বড় হচ্ছে। তাহলে আমরা জাস্ট কি করি, এই ফ্যালোপিয়ান টিউবটাকে জাস্ট ওপর থেকে একটা কাট দিই, এটা জাস্ট কেটে নিই এবং কেটে এই জিনিসটাকে বার করে নিয়ে চলে আসি, এবং তারপরে ওটা অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে জুড়ে, কিছুদিন পরে ওটা জুড়ে যায়। অর্থাৎ এখানে আমরা ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিই না, এই প্রসেসটাকে বলে স্যালপিঙ্গোস্টমি। তাহলে যদি ফেটে যায় ফ্যালোপিয়ান টিউবকে কেটে বাদ দিতে হবে, কোনো আদার অপশন নেই, স্যালপিঙ্গেক্টমি। আর যদি ফাটেনি এখনো, তাহলে যদি ওষুধ দেওয়ার মতো পরিস্থিতি থাকে, সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলবে, তাহলে ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করব, অথবা আমরা জাস্ট একটা কাট দিয়ে এটাকে বাইরে বার করে আনবো, পুরোপুরি ফ্যালোপিয়ান টিউবটাকে আমি কাটবো না। এবং যেহেতু যাই হোক না কেন এই ক্ষেত্রেও আর একটা ফ্যালোপিয়ান টিউব থেকে যাচ্ছে, অনেকে প্রশ্ন করে যে এই সবের পরে কি আমার আবার বাচ্চা আসবে? অবভিয়াসলি আসবে। বাচ্চা কেন আসবে না? কারণ বাচ্চা আসার জন্য আপনার ডিম্বাশয় থেকে ডিম বেরোনো দরকার। সে যদি আপনার না ফাটে তাহলে তো টিউবটা রয়েছে আপনার। তাই এইটা অনেকেই প্রশ্ন করে যে একবার একটপিক হওয়ার পরে কি আবার বাচ্চা আসতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ একটপিক আবার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা অলরেডি বললাম। তাদের একবার একটপিক হয়, তাদের কিন্তু বারবার একটপিক হতে পারে। তবে এরকম নয় যে আপনি নর্মালি প্রেগনেন্ট হতে পারবেন না, আপনাকে গাইনিকোলজিস্টের সুপারভিশনে থাকতে হবে। এবং যেহেতু যদি আমি কেটেও একটা ফ্যালোপিয়ান টিউব বাদ দিই, তাহলে আরেকটা ফ্যালোপিয়ান টিউব রয়েছে, আর যদি না ফাটে তাহলে তো আমার দুটো ফ্যালোপিয়ান টিউবই রয়েছে, তাহলে আপনার প্রেগনেন্সি আসতেই পারে, সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। বোঝা গেল? এইবার একটা খুব কমন ব্যাপার রয়েছে, তাহলে এই পুরো একটপিক প্রেগনেন্সিটা শেষ করবো আমি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে, যে অনেকে ভাবেন যে পিলস খেলে, যে পিলস খায় অনেকে, কন্ট্রাসেপটিভ পিল খায়, আই পিল খায়, এইগুলো খেলে বোধহয় একটপিক প্রেগনেন্সি হয়। এই ধারণাটা ভুল। পিলস কখনো একটপিক প্রেগনেন্সি করায় না। পিলস কেন খায় মানুষ? যাতে প্রেগনেন্সি না আসে। একটপিক প্রেগনেন্সি তো একটা প্রেগনেন্সি, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে, তাই পিলস প্রেগনেন্সির সম্ভাবনা কমায়, সেটাতে অসুবিধা নেই। কিন্তু পিলস যদি ফেল করে, ধরুন আপনি একটা আইপিল খেয়েছেন বা পিল খেয়েছেন এবং সেই পিলটা কাজ করলো না, পিলটা ফেল করেছে, তখন একটপিক প্রেগনেন্সির সম্ভাবনা বেড়ে যায়। মানে পিল ফেল করলে কি হবে? প্রেগনেন্সি হবে, সেটা নর্মাল প্রেগনেন্সি হতে পারতো, একটপিক প্রেগনেন্সি হতে পারে, পিলটা আপনার কাজ করেনি। কিন্তু তখন আমরা দেখি যে একটপিক প্রেগনেন্সির নর্মালি যা সম্ভাবনা থাকে তার থেকে সম্ভাবনাটা বেড়ে গেছে। কিন্তু তার মানে এই নয় যে পিল খাওয়া মানে একটপিক প্রেগনেন্সি, না। পিল যদি কাজ না করে তাহলে সাধারণ ক্ষেত্রে একটপিক প্রেগনেন্সির যা সম্ভাবনা থাকে সেইখানে একটপিক প্রেগনেন্সির সম্ভাবনাটা বেড়ে যায় যদি পিল ফেল করে। তো এইটা হচ্ছে একটপিক প্রেগনেন্সির ব্যাপারে সমস্ত কিছু, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি বারবার বললাম, নামটা শুনতে যতটা সুন্দর, ব্যাপারটা অতটা সুন্দর নয়। কারণ একটপিক প্রেগনেন্সি বহু মানুষের প্রাণ নিয়েছে, কারণ অনেকেই দেরি করে ডায়াগনোসিস করেছেন, দেরি করে বুঝেছেন, এবং এটাই সমস্যা। তাই প্রেগনেন্ট হওয়ার পরে যখন পিরিয়ড বন্ধ হয়ে গেল, তারপর যদি পেট ব্যথা হয় এবং ব্লিডিং হয়, আপনাকে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে। এবং ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট, যেখানে জনিপথ দিয়ে নল ঢুকিয়ে আমরা দেখি যে কোথায় হয়েছে প্রেগনেন্সিটা, জরায়ুর মধ্যে না ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, আমরা একটপিক প্রেগনেন্সিকে বুঝতে পারি। তাহলে ডক্টর লুজারের শোয়ের আজকের এই শো এই অবধি ছিল। আমার মনে হয় এই শোয়ের থেকে শুধুমাত্র যে আপনারা মজা পাবেন তাই নয়, আপনারা অনেক জানতে পারবেন, এবং এই ভিডিও যদি অনেক মানুষ দেখেন তাহলে অনেক মানুষ অনেক উপকৃত হতে পারবেন। কে বলা যায়, অনেক মানুষ বেঁচেও যেতে পারেন এই ভিডিওগুলোর মাধ্যমে। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো শোতে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় ডক্টর লুজারের শো আসবে। এই শোয়ের কথা, এই চ্যানেলের কথা সবার মধ্যে বলবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, নাহলে ভিডিওগুলো আপনার ফিডে পৌঁছাবে না। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের শোতে। ততদিন অবধি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনকে ভালো রাখুন, কারণ মন ভালো রাখলেই শরীর ভালো থাকে। ধন্যবাদ।